যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বৈঠক। আইএলও ডিজির সাক্ষাতে শ্রমিকদের অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি। রক্তাক্ত ২০ জুলাইয়ে সারা দেশে কারফিউ ঘোষণা, সংঘর্ষে নিহত ২৬। স্বীকৃতি না পেয়ে আন্দোলনকালে নিহত ৬ সাংবাদিক পরিবারে হতাশা। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণে দিল্লিকে ঢাকার চিঠি, সংযুক্ত করা হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছে আমি তাসমিয়া জেরিন। যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় এ বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান। তিনি বলেন, শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোবাংয়ের সৌজন্য সাক্ষাতে এলে কথা বলেন সরকার প্রধান। পরিবর্তিত বৈশ্বিক শ্রম চাহিদার মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এই সময় আইএলওর মহাপরিচালক বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ২৪-এর গণ অভ্যুত্থানে ২০ জুলাই ছিল উত্তাল দিনগুলোর একটি। দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সংঘর্ষ, প্রাণহানি ও রাজনৈতিক নানা ঘটনায় এ দিন হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর দেশজুড়ে কারফিউ জারি করা হয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারায় ৬৭ জন, আহত হয় সহস্রাধিক মানুষ। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় উপায় না পেয়ে ২০ জুলাই দেশজুড়ে কারফিউ জারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মাঠে নামে সেনাবাহিনী। সান্ধ্য আইন উপেক্ষা করেই রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। কারফিউয়ের প্রথম দিনেই বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হন। তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় বন্ধ থাকে যান চলাচলও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল রাখার পাশাপাশি ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। রাজধানীর বাইরে বিভিন্ন এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিন মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর ১০ স্টেশনে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ মন্ত্রীর কাছে ৮ দফা দাবি তুলে ধরেন। কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। এদিন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফরও বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহে ২০ জুলাই দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পরবর্তী দিনগুলোতে আন্দোলন আরও বিস্তৃত হয়ে নতুন মোড় নেয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ২৪শে জুলাই আন্দোলনের উত্তাল সময় সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ যায় ৬ সাংবাদিকের।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিজেরাই হয়েছেন খবরের শিরোনাম। দায়িত্ব পালনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে ছিল কলম আর ক্যামেরা। 2 বছর পেরিয়ে গেলেও এমন আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি মেলেনি নিহত 6 সাংবাদিকের। এখনও অনিশ্চয়তা আর কষ্টে দিন কাটছে স্বজনদের। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদনে সহযোগিতা করেছেন বাফেল প্রতিনিধি অতুল পাল এবং সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানা। 2024 সালের জুলাই অভ্যুত্থান ইতিহাসের মোড় ঘোরানো এক ঐতিহাসিক বিপ্লব। বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ। ঘটনাবহুল 36 জুলাইয়ের প্রতিটি দিনই ছিল বিপদ সংকুল। সত্যের সন্ধানে জীবন বাজি রেখে ছুটতে হয়েছে গণমাধ্যম কর্মীদের। সেই উত্তাল সময়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 6 সাংবাদিক। জুলাই আন্দোলনে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের সাক্ষী ছিল রাজধানীর যাত্রাবাড়ি। সেখানেই 18 জুলাই সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে মৃত্যু হয় ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীর। একই দিন উত্তরায় দায়িত্ব পালনকালে নিহত হন দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হোসেন। পরদিন অর্থাৎ 19 জুলাই সিলেটে সংবাদ সংগ্রহকালে গুলিতে মারা যান দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব। একই দিন রাজধানীর ধানমন্ডিতে প্রাণ যায় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক তাহির জামান পিওর। এছাড়াও 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত হন দৈনিক খবরপত্রের প্রতিবেদক প্রদীপ কুমার ভৌমিক। আন্দোলনের শেষ প্রহরে হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে গুলিতে প্রাণ যায় স্থানীয় সাংবাদিক হুসেন আখুনজির। যাত্রাবাড়িতে নিহত হাসান মেহেদী ছিলেন 3 ভাইয়ের মধ্যে বড়, যারা উপার্জনেই চলত সংসার। বাবা প্রবীণ সাংবাদিক HM মুশাররফ হৃদরোগে আক্রান্ত, মাও অসুস্থ। শুরুতে সরকারি সহায়তা মিললেও এখন তা বন্ধ। অনিশ্চয়তা আর অর্থকষ্ট পরিবারের নিত্যসঙ্গী। আমার বাবা যদি বেঁচে থাকতো তাইলে তো আমার টেনশন করা লাগতো না। সকল টেনশনগুলো আমার বাবা মেহেদী হাসানি ভাতা নিয়ে আনত। কিছু টাকা পয়সা পাই, মাসিক ভাতা প্রতি মাসে 6500 টাকা, তাতে আমাদের সংসার চলে না। জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি না পেয়ে হতাশা জানিয়েছেন সিরাজগঞ্জে নিহত প্রদীপ কুমার ভৌমিকের পরিবার। জুলাই গণ অভ্যুত্থানে যারা যে কজনই সাংবাদিক শহীদ হয়েছে তাদের সবারই নাম শহীদের তালিকায় আসছে, কিন্তু আমার বাবার নামটা আসেনি। এই বিষয়ে আমি প্রথম ঢাকা তথ্য মন্ত্রণালয়ে একটা আবেদন করি বাবার নাম আসার জন্য, কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত সাংবাদিক ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাতপ্রাপ্ত সাংবাদিক এবং আহত সাংবাদিকদের 25 সালে সরকারের নির্দেশে সহায়তা করা হয় এবং এ সহায়তা অব্যাহত রয়েছে। ইতিহাসের বাঁক বদলানো অভ্যুত্থানকে জাতির সামনে তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্র কতটা পূরণ করতে পেরেছে, এমন প্রশ্ন রাখেন পরিবারের সদস্যরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ শূন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে পাঠানো চিঠির সঙ্গে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। সিলেটে 24 ঘণ্টায় হাম ও এর উপসর্গে তাসফিয়া, আবদুল্লাহ ও তানভীর নামের 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকের বয়স 1.5 বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে ভর্তি রয়েছেন 265 জন। সকালে বিষয়গুলো নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। গেল 24 ঘণ্টায় জেলার লাউয়ারগড়ে 140 মিলিমিটার এবং সুনামগঞ্জে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকাল 8টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয়েছে 52.10 সেন্টিমিটার। এতে নীলফামারীর
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়ি বাড়ি, খলিশা চাপানি সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সাগর নদী উত্তালের জোরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়। অমাবস্যার অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে চর ঈশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আবহাওয়া অনুকূলে এলে ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফিরোজ উদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় ব্যাপক উত্তাল সাগর ও নদী। এর জেরে শুক্রবার থেকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, মৌলভী গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে মুহূর্তে জোয়ারের পানিতে ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম তলিয়ে যায়। গেল কয়েকদিনে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। তীব্র ঢেউয়ের আঘাতে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বাড়িঘর, কৃষিজমি, মাছের ঘের সহ নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। সরকার আমরা বাঁচাবি। বেড়িটা 2-3টা ভাঙা দিয়েছে, আমার সামনে দেখতেছে পানিটা এখান থেকে প্রবেশ করতেছে। পানি বেড়ি করতেছে, কিন্তু দূরত্বটা বেশি না থাকায় প্রতি বছরে বেড়ি ভাঙতেছে এবং জোয়ারে এলাকার মানুষ প্লাবিত হয়েছে। তো এখন আমাদের বেড়ির প্রয়োজন, বেড়িটা আগে ভাগে বানলে আমরা থাকতে পারবো, নয়তো আমরা এখানে থাকতে পারতাম না। আমাদের গর্ত ডুবে গেছে, আমরা কিভাবে থাকি? মানে আঙ্গুরে যদি সরকারের যদি কোনো সহযোগিতা করে বলদ দিই বা বেড়িবান বাড়া মজুত করে দিই, তাহলে আমরা থাকতে পারি। এখানে মেরামত না হয় এই মানুষগুলো কোথায় যাবে? এটা কোনো কুল কিনার নাই, এই মানুষগুলো অসহায়। এটা যদি উড়ে যায় তাহলে এলাকার বিজ্ঞানের ভিতরে পানি ঢুকে যাবে। সরকার মহোদয়কে, তারেক্রমের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আমাদের হাতে রেখে রক্ষা করেন। বৈরী আবহাওয়ার জেরে বালুবাহী বার্জ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেননি, তবে জিওটিউব ঘাটে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা অলরেডি আমাদের জিওটিউব হাতিয়ে পৌঁছে গেছে। বালখেটের অর্ডার করছি। নদী উত্তাল থাকার কারণে বালখেট আসতে একটু বিলম্ব হচ্ছে। এগুলো তো নদীতে নামতে পারতেছে না। শুধু ত্রাণ বা আশ্বাসই নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুরের শিল্প কারখানার দূষিত বর্জ্যে মৃতপ্রায় ঝাজর খাল। কালো দুর্গন্ধযুক্ত পানিতে পরিবেশের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। দুর্গন্ধ এবং বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে খালের ওপর ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন। তরিকুল জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসিন তারিন। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য বছরের পর বছর ধরে মিশছে ঝাজর খালে। ফলে এর পানি কালচে রং ধারণ করে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এর প্রভাবে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যের পাশাপাশি দূষণের প্রভাব পড়েছে ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানের ওপরও। খালের আশপাশের বসতবাড়ির টিন, লোহা, দরজা, জানালা ও অন্যান্য ধাতব সামগ্রী দ্রুত মরিচে ধরে নষ্ট হচ্ছে। খালটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই পানির কারণে আমাদের বাড়ির আসবাবপত্র নষ্ট হয়ে যেতেছে। খালের এই দুর্গন্ধের কারণে শিশু, হাঁপানির সমস্যা, বৃদ্ধ লোকের সমস্যা। মিল কারখানা হওয়াতে এই দূষিত পানি ঘরে কিনতে হয় না। সরকার স্থায়ীভাবে করতে মনে হয় জনগণের উপকার হইতো। খালটি সরেজমিন পরিদর্শন শেষে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে ছাড়পত্র বাতিল সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং যদি প্রয়োজন হয় তাদের ছাড়পত্র বাতিল থেকে শুরু করে তাদের সেবা সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা সুপারিশ করব। আর বিভিন্ন কলকারখানা থেকে ক্ষতিকর বর্জ্য খালে ফেলা বন্ধে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশেপাশের জনবসতি যে আছে তাদের জন্য বিরাট ক্ষতিকারক এবং কি মারাত্মক হুমকির মুখে এলাকাবাসী আছে, সেটা আমরা যেভাবে বন্ধ করা যায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বাস্তব পদক্ষেপের মাধ্যমে ঝাজর খালকে ফিরিয়ে দেওয়া হোক তার স্বাভাবিক রূপ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক।
বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির নতুন মেরুকরণে আরও শক্তিশালী ভূমিকা নিয়ে আত্মপ্রকাশ করছে চীন। ইরানের তেল আমদানি বৃদ্ধি সহ মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য, আফ্রিকায় ডলার মুক্ত লেনদেন এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভূ রাজনীতি সবখানেই এখন বেইজিংয়ের প্রভাব সুস্পষ্ট। বিস্তারিত থাকছে প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর 17 জুন মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হতেই মাত্র 13 দিনে চীনে প্রায় 7 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। বর্তমানে ইরানি তেলের 90% যাচ্ছে সবচেয়ে বড় ক্রেতা চীনের দখলে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে সরাসরি চীনের ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম এর সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ নেয়ার ফলে লিবিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ডলারের পরিবর্তে সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে পরিচালনা করা সম্ভব হবে, যা বৈশ্বিক বাণিজ্যে নতুন এক মাত্রা যোগ করবে। অন্যদিকে সাংহাইয়ে শুরু হওয়া আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এআই প্রযুক্তিতে কোনো একক দেশের আধিপত্য যেন তৈরি না হয়, তার এমন বার্তা মূলত যুক্তরাষ্ট্রকেই নির্দেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। পেরুর মধ্যাঞ্চলে রোববার রাতে আঘাত হানা 5.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 5 জন নিহত এবং আরও প্রায় 20 জন আহত হয়েছেন। রোববার দেশটির স্থানীয় সংবাদপত্র লা রিপাবলিকার বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটি দেশটির চুপাকা শহরের কাছে ভূপৃষ্ঠের প্রায় মাত্র 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। অগভীর উৎপত্তিস্থলের কারণে ক্ষয়ক্ষতির তীব্রতা বেশি ছিল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুগপৎ আন্দোলনে থাকা শ্রমিকদের সঙ্গে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বৈঠক। আইলোর ডিজির সাক্ষাতে শ্রমিকদের অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি। রক্তাক্ত 20 জুলাইয়ে সারা দেশে কারফিউ ঘোষণা, সংঘর্ষে নিহত 26। স্বীকৃতি না পেয়ে আন্দোলনকালে নিহত 6 সাংবাদিক পরিবারে হতাশা। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণে দিল্লিকে ঢাকার চিঠি, সংযুক্ত করা হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।